আজ আমার গল্পের লেখিকা হলেন তপতী চক্রবর্তী। লেখিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, হীরের মুকুট উদ্ধার। আমাদের আড্ডায় সবচেয়ে আকর্ষণীয় বস্তু ছিল ভূতের গল্প। ভূতের গল্প ভালো বলতে পারতেন চৌধুরী মশাই। তিনি কেবল শনিবার দিন আসতেন। আরে এসো এসো নবারুণ, সলজ্জ হেসে বললুম। আমার একটু দেরি হয়ে গেল। হবার তো কথাই, সারাদিন যা চলেছে। ধুমায়িত চায়ের পেয়ালা আর গরম পেঁয়াজি ভর্তি প্লেট নিয়ে নীলরতনের ভিত্ত রামদিন এলো। চৌধুরী মশাই শুরু করলেন। বছর 10 আগের ঘটনা। কয়েকটা ব্যাপারে মোটা টাকার লোকসান হয়ে আমার অবস্থা খারাপ। মাথায় ঋণের বোঝা নিয়ে স্বস্তি পাচ্ছিলাম না। শুধু ভাবনা নিয়ে বসে থাকা আমার স্বভাব নয়। একটা চরম দুঃসাহসের কাজ সেরে ফেললাম দুম করে। আমার পিতামহের আমলে গৃহদেবতার মাথার একটা সোনার মুকুট ছিল। সেটা আমার এক ধনী বন্ধু উৎপলের কাছে রেখে পরিবর্তে টাকা ধার চাইলাম। এমনও বললাম, সুদ হিসাবে নয়, ধরো তোমারই টাকা খাটছে, তারই একটা লভ্যাংশ আমার টাকা শোধ করার সময় ধার দেব। উৎপল বলল, ছাড়ো তো ওসব কথা, জানোই তো আমি কুড়ে। বাপ ঠাকুরদা যা রেখে গেছে এখনো তাতে আমার চলে যাবেই। বিপদে তোমায় সাহায্য করব, এর আবার শর্ত কি? শুনে আমার মনে খুবই আনন্দ হলো। টাকাটা একটু বেশি যদি দাও। না, তা হবে না, এবছর অজন্মা যাচ্ছে। যাই হোক, টাকা নিয়ে আমি চলে এলাম। ঘড়ির কাঁটার যেমন বিশ্রাম নেই, ঠিক তেমনই যদি খাটতে পারতাম, এই কথাই শুধু মনে হতো। সুদিনের মুখ দেখলাম। যেমন কথা দিয়েছিলাম সেই মতো টাকা নিয়ে উৎপলের কাছে গেলাম। সে বলল, যাক, তুমি এসে গেছো। আমার জিনিসটা? সে আর বলতে। উৎপল ব্যস্ত সমস্ত হয়ে উঠে অন্দরমহলে গেল। কিছুক্ষণের মধ্যে সে এনে দিল আমার বাঞ্ছিত বস্তু। টাকা গুনে নিয়ে সে বলল, ঠিক আছে। তারপর আশ্চর্য, শুধু আশ্চর্য নয়, অদ্ভুত। সেই দিন রাত্রে স্বপ্ন দেখলাম মিস কালো রং যমদূতের মতো সন্ডা চেহারার একটা লোক সিন্দুক ভেঙে সেগুলো চুরি করছে। তার মুখটা সেই বন্ধুর মতো অবিকল। মনের সব খুশি ম্লান করে দিল। বাকি রাতটুকু ঘুম এলো না। কি সে দুঃসহ যন্ত্রণার মধ্যে সময়টুকু কাটল। সকাল হতেই জুয়েলারকে দেখিয়ে জিজ্ঞাসা করলাম, সব পাথরগুলো খাঁটি তো? তিনি দেখে শুনে বললেন, পাথরগুলো সব ঝুটো, বিলিতি কাঁচ। আমি মাথা ঘুরে পড়েই যেতাম। জুয়েলার অমৃতবাবু বললেন, আমাকে আপনি না জানিয়ে কেন লেনদেন করলেন? আমি নিষ্প্রাণ জ্বর দেহ প্রাপ্ত হয়েছি। অনেকটা সময় কাটল ধাক্কা সামলাতে। মনে মনে ঠিক করলাম আমার উকিল বন্ধু শঙ্করের শরণাপন্ন হব। তাকে সমস্ত কথা সবিস্তারে বললাম তার বাড়িতে গিয়ে। আমি কি করতে পারি বলো? সে বলল, তুমি অভিযোগ প্রমাণ করতে পারবে? তিনি অত বড় ধনী লোক, তোমার কথা লোকে বিশ্বাস করবে? কিছুদিন আগে তুমি যে লালবাতি জেলে বসেছিলে এ কথা সকলেই জানে। হিংসে বদনাম দিচ্ছ না তাই বা কে জানে? তাহলে কি প্রতিকার হবে না? উনি যে নিয়েছে সেটা প্রমাণ করতে হবে। জিনিসটা আদায় করতে হলে অনেক কাঠ খরচাই। একটু হতাশ হলাম। তুমিই বলো কি করি। শঙ্কর একটু চিন্তামগ্ন হলো। কিছুক্ষণ পর বলল, একটা ফন্দি মাথায় এসেছে। কি? উত্তেজনায় আমার গলা কাঁপছে। তোমার হাতের আংটিটা কি পাথর? রক্তমুখী নীলা না? কত দাম হবে পাথরটার? শঙ্করের এই কথা শুনে বুঝতে পারলাম না হঠাৎ আংটিটার পাথরের মূল্য কোন কাজে লাগবে। 6 রতি ওজনের পাথর। তোমায় 2-4 দিনের জন্য ওটা কাজ ছাড়া করতে হবে, পারবে না? না, ওটা কাজ ছাড়া করতে নেই। আমার একটা হীরের আংটি আছে এই দামেরই। ঠিক আছে, সেটাতেই হবে, শঙ্কর বললে। তোমার যে মহাজন মহাশয়ের কাছে যা পাও টাকার বিনিময়ে তোমার হীরের আংটিটা বাঁধা রাখতে হবে। অভিনয় যেন নিখুঁত হয়। বলবে আচমকা টাকার দরকার, বেশি না হলেও সামান্য 1,000-2 টাকার জন্য ঠেকে গিয়েছে একান্তই।
আরও এ কথাটা অবশ্যই বলবে, বেশি টাকার দরকার হলে মুকুটটাই রাখতে হতো, আবার এখন সামান্যতেই চলে যাবে। তারপর তারপর দেখতেই পাবে। শঙ্কর হাসল। শঙ্করের কথা মতো সেই মহাজন বন্ধু উৎপলের কাছে গেলাম আংটি নিয়ে। হীরেটার উজ্জ্বলতা চোখে লাগে। বেশ কিছুক্ষণ সে আংটিটার দিকে চেয়ে রইল। বললে, আবার টাকার দরকার? অভিনয় ত্রুটিহীন করার চেষ্টা করে বললাম, হঠাৎ এমন মুশকিলে পড়ে গেছি ভাই। সে তো বুঝতেই পারছি, তোমার তো বেশ চলছিল। তা চলছিল, কিন্তু এখন নগদ টাকা একেবারে নেই। 2000 চাই, উপস্থিত হতেই হবে। বেশ, দিচ্ছি বলে উৎপল একটু উৎসুক ভাব ফুটিয়ে তুলল মুখে। তোমার গৃহদেবতার মুকুট পরানো হয়েছে? নিশ্চয়ই, ওটা ভালো দিন দেখে পরিয়ে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। টাকা নিয়ে চলে এলাম। শঙ্করের সঙ্গে দেখা করে বললাম সাক্ষাৎকারের বিবরণ। সব শুনে সে বলল, ঠিক আছে, এবার যা করবার করছি। কি করবে পরে বলবো, তুমি আগামীকাল এসো। পরদিন গেলাম। আগ্রহ ভরে বলি, কত দূর শঙ্কর? শঙ্কর বিজয়ীর মতো হাসল। জাল পেতেছি। কিছু ধরা পড়ল? নিশ্চয়ই বলে ধোঁয়াটে হাসল। অধৈর্য হয়ে পড়লাম। তুমি খুলে বলো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বাঁধো বাঁধো বুক, কবি বলেছেন। তাই শঙ্কর, বুঝেছি তোমার খুব রাগ হচ্ছে আমার ওপর। শঙ্কর উচ্চ হেসে বলে, শোনো, জালে বিখ্যাত এক জুয়েলার ধরা পড়েছে। এরই মারফত চোরাবাজারি লেনদেন তোমার মান্যবর বন্ধু করে থাকেন। তার বাড়িতেই তোমার আংটির হিরে চলে গিয়েছে। তার বদলে অন্য পাথর লাগানো হয়েছে তোমার আংটিতে। লোক রেখেছিলাম তার বাড়িতে নজর রাখার জন্য। কেমন দেখতে এবং কে কে সেখানে যায় তার একটা তালিকা সে আমায় দিয়েছে। এই জেনে কি করবে? আমি হতাশ হয়ে পড়ি। এই জুয়েলারটিকে ছলে বলে কৌশলে আমাদের দলে টেনে আনতে হবে। যদি জুয়েলার রাজি না হয়, যাতে হয় সে ব্যবস্থা করতে হবে। যদি তোমার কোনো বিপদ, তা হবার সম্ভাবনা আছে। তা বলে ভয়ে বসে থাকলে চলবে না। শঙ্কর কঠোর কণ্ঠে বললে, সমাজের শত্রুদের উচ্ছেদ করার জন্যই আমার পুলিশের চাকরি নেওয়া। শত্রু আমার অনেক। চোর ছেঁচোর খুনি গুন্ডাদের চেয়ে এইসব গভীর জলের মাছেরা কত ভয়ানক। আমার মনের ভাব বুঝতে পেরেই বুঝি শঙ্কর বললে, তোমার মুকুটের ঘটনা আমায় বলেছ বলেই এই ভীষণ শত্রুঘাটির সন্ধান পেয়ে গেলাম। নইলে সকলের চোখের সামনে দিনের পর দিন উনি ফলাও কারবার চালিয়ে যাচ্ছেন, কেমন বংশগত মর্যাদার আড়াল দিয়ে। শঙ্করের কাছ থেকে ভাবনা ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম। তারপর 2 দিন কেটে গেছে। শঙ্কর শব্দহীন, তার দেখা পর্যন্ত পেলাম না। সেদিন রাত্রে আকাশ ভেঙে জল নামল। চৌধুরী মশাই থামলেন, একটা নতুন চুরুট ধরালেন। তার চোখের দৃষ্টি জানালা পথে বাইরের ঝমঝম বৃষ্টির মাঝে যেন রহস্যের সন্ধান করছে। চৌধুরী মশাই আবার শুরু করলেন, সেদিন রাতেও এমনি দুর্যোগ। অনেক রাত্রে এক টানা দুম দুম দরজায় কার ধাক্কায় ঘুম ভেঙে গেল। উঠে পড়লাম। দরজা না খুলে জিজ্ঞেস করলাম, কে? সাড়া এলো পরিচিত কণ্ঠে, আমি শঙ্কর। দরজা খুললাম। বারান্দার অন্ধকারে একটা লম্বা চওড়া ছায়ামূর্তি, বর্ষাতিতে সর্বাঙ্গ ঢাকা, মাথায় বর্ষারোধক টুপিটা সামনের দিকে হেলানো, কেবল চোখ দুটো যেন জ্বলছে। তোমার ঘুম ভাঙালাম। শঙ্কর হাসল। বেশ ঘুমোচ্ছিলে আরামে না? তা ঘুমোবার মতোই রাত বটে। একটু লজ্জিত ভাবে বললাম, ভিতরে এসো। না, সময় নেই। ভরাট গম্ভীর কণ্ঠ, এই নকশাটা দিচ্ছি। গোয়েন্দা ইন্সপেক্টর সমরবাবুকে নিশ্চয়ই চেনো। তার হাতে এখনই এটা পৌঁছে দেবে। বলবে নকশায় পরিষ্কারভাবে পথের নির্দেশ দেওয়া আছে। সশস্ত্র বাহিনী নিয়ে তারা যেন যেতে বিলম্ব না করে। আমি সেখানেই যাচ্ছি, তুমি অবশ্যই যাবে। বললাম, এখনই যাচ্ছি।
চাপা হাসির সঙ্গে শঙ্কর বললে, চললাম, সেখানে আমায় দেখতে পাবে, দেরি করো না। বলেই সে হনন করে চলে গেল। সমরবাবু নকশা দেখে বললেন, শঙ্কর গত দুদিন ধরে ডুব দিয়ে এই করেছে, এই বর্ষায় আচ্ছা ফ্যাসাদে ফেলল। কিছুক্ষণের মধ্যে বিটি রোড ধরে পুলিশের গাড়ি ছুটে চলল। ডানলপ ব্রিজ পার হয়ে গেল। আকাশের দুর্যোগ আরো ঘনীভূত হচ্ছে। সমরবাবু নকশার নির্দেশ মতো গাড়ি থামাতে নির্দেশ দিলেন। সকলে নামলাম একটা বিরাট আকারের আদ্যিকালের পৌর বাড়ির সামনে। চারিদিকে ঝোপ জঙ্গল, কোনো ধনী খেয়ালি লোকের শখের সাজানো বাগানের এই পরিণতি। কিন্তু শঙ্কর কই? মরচে পড়া লোহার ফটক খোলাই ছিল। কয়েকজন সেপাইকে যথাযথ ঠাঁই রক্ষার নির্দেশ দিয়ে জন কয়েক সঙ্গী নিয়ে সমরবাবু এগোলেন। আসুন চৌধুরী মশাই, ব্যাপারটা শঙ্করের সাড়া নেই কেন? এখনো কি পৌঁছায়নি? বললাম, চলুন দেখা যাক। বাড়িটা দেখে লোক নেই বলে তো মনে হয় না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া সনসন করে উঠল, মানুষের কথা বলার মতো, যেন পাশ দিয়ে শঙ্কর বলছে, আমি এসেছি, তোমরা এগো। চমকে উঠলাম, স্বপ্ন দেখছি? শঙ্কর কই? না, ঘুমের ঘোর এখনো কাটেনি দেখছি। বর্ষা রাতের ঘুমের নেশা সহজে ছাড়ে না। সমরবাবু খানিকটা এগিয়ে ততক্ষণে সদরে পৌঁছে গেছেন। চাপা গলায় বললেন, দরজা খোলাই দেখছি, ভেতরে ঢুকবেন? জিজ্ঞেস করি। নিশ্চয়ই। কেন, আপনার ভয় করছে? তাহলে গাড়িতে। আহতে কণ্ঠে বললাম, আমায় এত ভীরু মনে করেন? না না, আছি। সমরবাবু লজ্জিত ভাব প্রকাশ করলেন। ভেতরে ঢুকলাম সকলে। চাপ চাপ অন্ধকার, ভ্যাপসা দুর্গন্ধ। বাইরে থেকে যত বড় দেখায় তার চেয়ে মস্ত বড় বাড়ি। একটা বড় চৌকো উঠোনকে কেন্দ্র করে সারি সারি ঘর, দরজা জানালা বন্ধ, চামচিকে উঠছে। টর্চের আলোয় চকিতে সবকিছু দেখে নিয়ে সমরবাবু বললেন, সব ঘরগুলো তল্লাশ করব। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ভারী কিছু ডালা বন্ধ করার শব্দ হলো। সমরবাবু জিহবার আওয়াজ করলেন সতর্কতার সঙ্গে, দোতলার দিক থেকে এলো না? তাই মনে হচ্ছে। চলুন দেখি। একজন সেপাইকে নিচে রেখে আমরা দোতলা সিঁড়ির দিকে গেলাম। সিঁড়িতে উঠছি, কানের কাছে চারিদিকে স্পষ্ট কেউ বলছে, কোণের ঘরে দক্ষিণের। ভয় পেলাম, ভুতুরে বাড়ি নিশ্চয়ই। কিছু বললাম না কাউকে। শব্দহীন পদক্ষেপে উপরে উঠলাম। দক্ষিণ দিকের শেষ ঘরটায় যেন কিছু নড়াচড়ার শব্দ, ক্ষীণ আলোর আভাস। সমরবাবুর পিছনেই আমি। দরজার পাল্লা ভেজানো। একটুখানি ফাঁক দিয়ে দেখা গেল সন্ডা মার্কা জনাচারেক লোক একটা নরবরে কাঠের বাক্স তোলবার চেষ্টা করছে। একজন কেউ বললে, বাগানে গর্ত করে পুঁতে দে। গলার আওয়াজটা ঠিক যেন উৎপলের মতো। হুড়মুড়িয়ে সকলে ঘরে ঢুকে পড়লাম। হাত তুলে দাঁড়াও সবাই। সমরবাবুর কর্কশ কণ্ঠের আদেশ। সার্জেন্ট, কেউ নড়লেই গুলি করবে। হাত করা পর্ব শেষ হলো। লোকগুলো সব মরার মতো ফ্যাকাশে মুখ। এখানকার সন্ধান কে দিল পুলিশকে? উৎপলের তখনও ফোঁসফোঁসানি। চোপড়াও। সমরবাবু হাঁকলেন, জমাদার, বাক্স খোলো। ধুর তোর, পেরে কাঁটা। একটা কিছু খোলবার মতো। সমরবাবু ইতস্তত দৃষ্টিচালনা করে বললেন, ওই যে একটা শাবল, ওটা দিয়ে ভেঙে ফেলো। শাবলে চাপ দিতেই মরমর করে ডালাটা খুলে গেল। সমরবাবু জোরালো টর্চের আলো পড়তেই শিউরে লাফিয়ে উঠলাম। একটা মুন্ডুহীন দেহ, আর মুন্ডুটাও হয়েছে বিভৎসতার ভীষণতম এক নমুনার মতো। সেটা শঙ্করের। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম মাথার কাছে সমরবাবু ও দুজন পুলিশ। আর চারিদিকে তাকালাম। বুঝতে পেরে সমরবাবু বললেন, ওদের সব থানাতে নিয়ে যাওয়া হয়েছে, আর এই নিন আপনার আসল মুকুট। সবাই মিলে জিপে উঠলাম। হারানো মুকুট উদ্ধার হলেও শঙ্করকে মুকুটের জন্য প্রাণ দিতে হলো।